আমি শূন্য পকেটে যে মানুষটার পাশে দাঁড়ালাম, যার ব্যবসা দাঁড় করালাম, তাও আবার নিজের সমস্ত গয়নাগাটি বিক্রি করে তার হাতে তুলে দিয়ে সে আমাকে সরিয়ে দিয়ে অন্য আরেকটা জীবন বানিয়েছে। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম সোজা সেই এলাকায়। গার্ড থামালো না। আমি উঠে গেলাম 3 নম্বর বিল্ডিং, দ্বিতীয় তলা, 201 নম্বর দরজার সামনে। দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো, মা, কে জানি এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনেই অতিথি হয়ে গেছি। দরজাটা ধীরে ধীরে খুলতেই সময় যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি গড়ন, ফ্যাকাশে মুখ, চেহারা ভরা ক্লান্তি আর সতর্ক বার্তা, দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমার চোখ 2 সেকেন্ডের জন্য আটকে গেল। আমি কিছু বলার আগেই ভেতর থেকে ছোট ছেলেটা দৌড়ে এলো, সাবিহার পায়ের কাছে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, মুখে হাসি। মা, এটা কে? আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে বলল, ভেতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা আমার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর যেন সবকিছু সে বুঝে গেল। তার মুখের রং বদলে গেল, কিন্তু সে দরজাটা বন্ধ করলো না, বরং একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আমি একটু অবাক হলাম। ভেবেছিলাম সে চিৎকার করবে, রাগারাগি করবে, আর তা না হলে সরাসরি দরজা বন্ধ করে দিবে, কিন্তু তার কিছুই হলো না। আমি ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা খুব যত্ন নিয়ে সাজানো। দেয়ালে ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে। এক কোনায় ছোট্ট একটা পড়ার টেবিল, সেখানে রং, পেন্সিল, খাতা আর আঁকাআঁকির সরঞ্জাম ছড়িয়ে আছে। এটা একটা ঘর, একটা বাসা, যেখানে সে থাকে আমার স্বামীর সঙ্গে। আমার চোখ দুটো নিজে থেকেই সবকিছু দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়লো, রাশেদ, সাবিহা আর মাঝখানে সেই ছোট্ট ছেলেটা। 3 জনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমি দৃষ্টি সরিয়ে নিলাম। সাবিহা শরবতের গ্লাস এনে সামনে রাখলো। আমার হাত কাঁপছিল। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু শরবতটা খেলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভেতরটা কেউ যেন মুঠো করে চেপে ধরলো। আমি তাকিয়ে বললাম, তুমি জানতে না সে বিবাহিত? সাবিহা একটু মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি হাসলাম, একটা ফাঁকা তিক্ত হাসি। তাহলে? সাবিহা আমার চোখের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল এক অদ্ভুত ক্লান্তি। সে ধীরে ধীরে বলল, আমি প্রথমে জানতাম না যে আমি প্রেগনেন্ট হয়ে যাব। যখন জানলাম, সে বলেছিল সবকিছু ঠিক করে দিবে, আপনাকে নাকি ছেড়ে দিবে, আর আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে। আমার শ্বাস ভারী হয়ে উঠল। সাবিহা আরো বলতে লাগলো, সে প্রথমে বলেছিল তার একটু সময় লাগবে, কারণ ব্যবসার কিছু ব্যাপার আছে, ওগুলো আগে ঠিকঠাক করতে হবে। আপনি অসুস্থ, আপনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। আমি অবাক হয়ে ফিস ফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিহা তখন বলল, হ্যাঁ, তখন তো সে এই কথাই বলেছে। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমার হাসি আর কান্না একসঙ্গে বেরিয়ে এলো, কারণ সেই মানুষটা যার জন্য আমি নিজের সবকিছু বিক্রি করেছি, সে আমাকে কখনোই ডাক্তার দেখাতে নিয়ে যেত না। আমার অসুস্থতা সুস্থতা নিয়ে কখনোই তার কোনো মাথা ব্যথা ছিল না, অথচ সে বাইরে এসে বলে আমি নাকি অসুস্থ। ভেতর থেকে আয়ানের হাসির শব্দ বের হয়ে আসছে। ও কিছুই জানে না। আমি ধরা গলায় বললাম, ও আয়ান? সাবিহা মাথা নাড়লো। সে কি জানে তার বাবাকে? সাবিহা এবার কিছুই বলল না। এই নীরবতাটাই উত্তর। আমি উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকলে আমি ভেঙে পড়বো। দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে গেলাম। পেছন ফিরে তাকালাম। আচ্ছা সাবিহা, তুমি কি সুখী? সাবিহা চুপ করে রইল। তারপর ধরা গলায় বলল, আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রত্যেকটা দিন ভয় নিয়ে ঘুমাই। আমি মাথা নেড়ে দরজা খুলে বের হয়ে এলাম। লিফট দিয়ে নামতে নামতে একটা কথাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আমরা দুজনেই প্রতারিত, দুজনেই অপেক্ষা করছি একটা মানুষের জন্য। আসলে সে কখনোই আমাদের কারোরই ছিল না।